নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আরজিকর কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টে যে শুনানি হয়ে গেল, সেই সুপ্রিম কোর্ট নিয়ে আমি খুব হতাশ। স্পষ্টত বলি, আমি খুব হতাশ। আমার এক্সপেকটেশন ছিল যে সুপ্রিম কোর্টের সর্বোচ্চ পর্যায়ের শুনানিতে স্ক্রুটিনিটা হবে, স্ক্রুটিনি হয়তো হয়েছে, কিন্তু যে পর্যায়ে যে নির্দেশগুলো সুপ্রিম কোর্ট থেকে আসতে পারলো সেটা কি এসছে? আমার কিছু পর্যালোচনা আছে, আমার কিছু অপ্রিয় কথন আছে, সেটাই আমি আজকের এই প্রতিবেদনে পেশ করব। দেখুন, আমার খুব পরিষ্কার এক্সপেকটেশন ছিল, আমি গতকাল আমার প্রতিবেদনে বলেছি যে সুপ্রিম কোর্টের সুমোটো এই মামলায় ঢোকাটা প্রথম দিকে আমার কাছে ভালো লাগছিল না, কিন্তু পরবর্তীকালে মনে হয়েছে যে তার 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 সুপারভিশনে সিবিআই এই তদন্তটা এগিয়ে নিয়ে যাক, যাতে কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে। কি দেখলাম গতকাল সুপ্রিম কোর্টে? প্রথমত সকাল 10:30টায় শুনানি হলো না, 42 নম্বর এজেন্ডায় ছিল, তাও 4:15 পর শেষ পর্যন্ত শুনানি হলো। ঘণ্টাখানেকের প্রায় শুনানি, এবং সেই শুনানিতে 200 জন আইনজীবী, 42টা পক্ষ। কি শুনানি হতে পারে বলুন তো? দেখুন, প্রথম কথা হচ্ছে সিবিআই যে তদন্তটা চালাচ্ছে সেই তদন্ত নিয়ে এই শুনানিতে কোনো আলোচনা কিন্তু নয়। মুখবন্ধ খামে স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 3 বেঞ্চের সদস্যদের কাছে দেওয়া, এবং তারা চোখ বোলাবেন, তারা পড়বেন, এবং এটা পড়ে নিয়ে তারপর তাদের যদি কিছু বলার থাকে সেটা বলবেন। আর ডাক্তারদের আন্দোলন এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে সুপ্রিম কোর্টে কিছু তাদের ডিরেক্টিভ তারা ইস্যু করবেন। এটাই খুব স্বাভাবিক প্রক্রিয়া ছিল। তো যথারীতি চতুর্থ দফার শুনানি, মানে চতুর্থতম দিনের শুনানি, এবং সেই শুনানিতে যেটা 27 তারিখ হওয়ার কথা ছিল 30 তারিখ হলো। মুখবন্ধ খাম জমা পড়লো, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা সেটা পড়লেন, এবং সেখান থেকে দাঁড়িয়ে শুধুমাত্র মৃতার চোখে চশমা এই তদন্ত প্রক্রিয়ার এই পার্টটা নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একবার উল্লেখ করলেন। এর বাইরে কিন্তু কোনো কথা নয় তদন্ত প্রক্রিয়া নিয়ে, সেটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্নটা হলো যে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে যে ঘটনা ঘটছে, যে পরিস্থিতি হচ্ছে, সেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের ডিরেক্টিভ বা ডিরেকশনটা অনেক স্পষ্ট হওয়া কি উচিত ছিল না? এটা আমার মনে প্রশ্ন দেখা দিয়েছে। আমি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শ্রদ্ধা রেখে, বিচারালয়ের সম্বন্ধে শ্রদ্ধা রেখেও আমার মনে হয়েছে যে এই রায়ের মধ্যে অনেক অস্পষ্টতা থেকে গেছে। কেন বলছি? আমি ধরুন একটু ভালো করে খেয়াল করে দেখুন, 9ই অগাস্ট অভয়া মারা গেছেন, তারপর প্রায় 52-53 দিন চলে গেছে, প্রায় 1 মাস 20 দিন, প্রায় 52 দিন অতিক্রান্ত হয়েছে। সেই সময় দাঁড়িয়ে একটা সরকার, একটা প্রশাসন যেভাবে প্রত্যেকটা হসপিটালে যে ব্যবস্থাগুলো নেওয়ার কথা ছিল সেটা নিতে পারেনি, নেয়নি, নেওয়ার ইচ্ছে নেই, সেটা যখন ধরা পড়ছে, কারণ কি দেখাচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে? দেখাচ্ছে বন্যা পরিস্থিতি, কারণ দেখাচ্ছে কি টেন্ডার প্রক্রিয়া। আচ্ছা বলুন তো, কোনো একটা বড় অঘটন যদি ঘটে তখন কি টেন্ডারের জন্য সরকার অপেক্ষা করে? বড় দুর্ঘটনা ঘটছে, কোনো একটা আগুন লাগছে, কোনো একটা জিনিস রিকুইজিশন এমার্জেন্সি দরকার, তখন কি সরকার টেন্ডারের জন্য অপেক্ষা করে? সারা পশ্চিমবঙ্গের সমস্ত হাসপাতালগুলো কীভাবে ইনসিকিউর জোনে চলে গেছে, সেইখানে দাঁড়িয়ে একটা সরকার বলছে আমরা টেন্ডার ফ্লোট করেছি, একটু টাইম লাগছে সিসিটিভি বসাতে। আমি পরিষ্কারভাবে বলি, স্পষ্টত বলি যে আমি কয়েকটা তথ্য আপনাদের কাছে পেশ করব। যেমন ধরুন আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে আমরা রিপোর্ট পেয়েছিলাম 37টা সিসিটিভি ছিল। সেখানে এর তরফ থেকে যারা সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স যারা ডিপ্লয়েড হয়েছেন তারা বলেছেন 395টা সিসিটিভি লাগাতে হবে, 395টা সিসিটিভি লাগাতে হবে। এই যখন সুপ্রিম কোর্টে মামলা উঠেছে সেখান থেকে আমরা এই অবজারভেশন রিপোর্টগুলো পেয়েছি। ধরুন আর স্বাগতত্ব মেডিকেল কলেজ হসপিটালে, যেখানে আবার রোগীর পরিবারের হাতে মার খেয়েছেন, সিস্টার ডাক্তাররা মার খেয়েছেন, সেখানে সিসিটিভির ডিটেলসটা শুনবেন। বিশাল হসপিটাল, মানে এ প্রান্ত থেকে ও প্রান্ত হেঁটে যেতে অনেকটা টাইম লাগে। সেই হসপিটালে আছে 244টা সিসিটিভি, 244। এখনও 340টা সিসিটিভি বসাতে হবে। আছে 244টা, বসাতে হবে 340টা। আর এই 244-এর মধ্যে কটা এফেক্টিভ আছে আমরা কিন্তু কেউ জানি না। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা সরকার যখন দ্রুততার সঙ্গে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের সিকিউরিটিকে এনশিওর করবে, যখন
সুপ্রিম কোর্টে ধরা পড়ছে যে 26% সিসিটিভি লাগানো হয়েছে, অথচ সিসিটিভি একটা হসপিটালে লাগাতে গেলে 10 দিনের মধ্যে প্রাইভেট এজেন্সিকে দিয়ে দিলে দায়িত্ব, খুব দ্রুততার সঙ্গে তারা সিসিটিভি লাগিয়ে মনিটর সিস্টেমে কন্ট্রোলিং সিস্টেমটা গড়ে দিতে পারে, অথচ সেটা করেনি। সেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে আরও কড়া হওয়া উচিত ছিল নাকি? আমার মনে প্রশ্ন দেখা দিয়েছে বলে আমি আপনাদের কাছে বলছি। যখন ধরা পড়ছে যে সরকারের ইন্টেনশনে গলদ আছে, তখন সুপ্রিম কোর্ট কেন শক্ত কথা ব্যবহার করলো না, শক্ত ডিরেকশনস ইস্যু করলো না? ধরুন আমি বলছি যে গত কয়েকদিন ধরে একটু ভালো করে হিসেব করে দেখুন তো, 9ই আগস্টের পরে একাধিক ঘটনা ঘটেছে। আপনারা জানেন 27 তারিখ স্বাগতত মেডিকেল কলেজ হসপিটালে কী ঘটনা ঘটেছে, 28 তারিখ ন্যাশনাল মেডিকেল কলেজে কী ঘটনা ঘটেছে আপনারা জানেন, গতকাল রামপুরহাট মেডিকেল কলেজে কী হয়েছে আপনারা জানেন, তার আগে ইলামবাজারে কী হয়েছে জানেন, তার আগে চাঁচলে কী ঘটনা ঘটেছে আপনারা জানেন। আর তারই ঠিক কন্টেম্পোরারি সময় হুমায়ুন কবির বিধায়ক বলেছেন 2 মিনিটে 50টা ডাক্তারকে ঘরে ঢুকিয়ে দেবো, থ্রেট দিয়েছে। সুপ্রিম কোর্টে এগুলো আলোচনা হলো না কেন? আমি তো বলবো যারা আইনজীবী, যারা বিভিন্ন ফোরামের আইনজীবী ছিলেন, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের বা জুনিয়র ডক্টরস ফোরামে যারা আইনজীবী ছিলেন, তাঁরাও কিন্তু গতকাল ঠিকঠাকভাবে লড়তে পারেননি। ইন্দিরা জয়সিং অনেকটা সময় নিয়েছেন, কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু মূল বিষয় থেকে হারিয়ে গেছেন। নির্যাতিতার ছবি কেন সোশ্যাল মিডিয়াতে আছে সেটা নিয়ে অনেকটা সময় ব্যয় করলেন, অথচ পশ্চিমবঙ্গের থ্রেট কালচার নিয়ে তো বেশি কথা বলা উচিত ছিল। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে যেভাবে শাসক দলের বিধায়ক থেকে সাংসদ থেকে শুরু করে সবাই মিলে ডাক্তারদের গণশত্রুতে পরিণত করছেন, প্রত্যেক দিন হসপিটালে কিছু না কিছু হবে। আমি গত কয়েকদিন ধরে বলছি, প্রত্যেক দিন কোনো না কোনো হসপিটালে কিছু না কিছু হবে। সেখানে পুলিশ দিয়ে কিচ্ছু নিয়ন্ত্রণ করতে পারবেন না যতক্ষণ না সরকারের সর্বোচ্চ প্রশাসক নিয়ন্ত্রণটা কায়েম করেন। হুমায়ুন কবিরকে যদি জেলে পুরতেন তাহলে মেসেজ যেত মুর্শিদাবাদের মাটিতে যে তুমি বিধায়ক হতে পারো, কিন্তু তুমি যা বলেছো তোমার জেল 7 দিনের জন্য তো হওয়া উচিত, তাই আমি তোমায় জেলে পুরলাম। একটা গুড মেসেজ প্রশাসনের সরকারের পক্ষ থেকে যেতে পারত। আসলে সরকারই তো চাইছে না, সরকার তো জুনিয়র ডাক্তারদের অপরাধী সাজানোর চেষ্টা করছে এবং সেই ইন্টেনশন থেকেই কিন্তু সমস্ত ঘটনাটা ঘটছে। এবং সেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট কি বোঝেনি ব্যাপারটা যে সরকারের গুড ইন্টেনশনটা নেই? কি বলছিলেন প্রধান বিচারপতি? ওই মৃদু কথা যে দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল শুড লুক ইন টু দ্য ম্যাটার। আমার প্রশ্নটা এখানেই, দি গভর্নমেন্ট শুড লুক ইন টু দ্য ম্যাটার কেন? আপনারা যখন সুও মোটো এই পুরো মামলাটা হাতে নিয়েছেন, তখন তো বাংলার মানুষের বেসিক এক্সপেকটেশন ছিল যে কড়া ডিরেক্টিভ দেওয়া, কাম ব্যাক টু দ্য কোর্ট উইদিন 3 days, এইগুলো এফেক্টিভ করে। স্বাগতত মেডিকেল কলেজ হসপিটালের বিষয়টা ইন্দিরা জয়সিং থেকে করুণা নন্দী, বৃন্দা গোভার কেউ তুলেই ধরতে পারলেন না, সেভাবে বললেন, কিন্তু সেটা এবং সেখানে গিয়ে রাজ্য সরকার কীভাবে মিথ্যাচারিতা করেছেন আমি সেটা আপনাদের কাছে শোনাবো। আমার কাছে কিছু ডকুমেন্ট আছে, আমি সেটা শোনাবো, আপনি শুনবেন ভিডিওটা। আমি বলছি মানে আমি খুব হতাশ, বিশ্বাস করুন হতাশ। জাস্টিস চন্দ্রচূড় নভেম্বর মাসে রিটায়ার করে যাচ্ছেন, সুও মোটো এই কেসটাতে ঢুকেছেন বলে আমি গতকালের প্রতিবেদনেও বলেছি যে আমি হ্যাপি। অনেকে আপনারা হতাশ হয়েছেন, কিন্তু আমি খুশি হয়েছি যে তিনি স্বতঃপ্রণোদিত হয়ে সুও মোটো এই মামলাটা করেছেন এবং সেখানে একটা জাস্টিস পাওয়ার জায়গা তৈরি হয়েছিল। আজকে জাস্টিসটা কি বলুন তো? যে মেয়েটি মারা গেছেন তার অপরাধী ধরাটাই শেষ কথা, শেষ জাস্টিস চাওয়াটা। আমি 3টে পর্বে জাস্টিসটাকে ভাগ করেছি। প্রথম কথা, ওইরকম চরম নির্যাতনের মধ্য দিয়ে একজন 31 বছরের ডাক্তারের জীবনদীপ নিভে যাওয়ার, তার অপরাধীদের ধরা সাজা, সেটা প্রথম জাস্টিস। দ্বিতীয় জাস্টিস কি? সেটা হচ্ছে তাঁর মৃত্যুর পর থেকে যা যা ঘটনা ঘটেছে, তথ্য প্রমাণ লোপাট করা, তথ্য প্রমাণ অল্টার করা, একটার পর ঘটনা যা যা ঘটে গেছে, এভিডেন্স নষ্ট করা, প্লেস অফ অকারেন্স নষ্ট করা, ডিসি নর্থ তাকে দিয়ে টাকার অফার করানো, জোর করে দ্বিতীয় পোস্টমর্টম না করতে দিয়ে ডেড বডি অন্য ডেড বডি টোপকে সেটাকে দাহ করে দেওয়া, এই যে পরপর ঘটনা ঘটে গেছে, এর অপরাধীদের শাস্তিটা হচ্ছে সেকেন্ড জাস্টিস। আর থার্ড জাস্টিস কোনটা? যে সমাজে ডাক্তারদের গণশত্রু পরিণত করে, ডাক্তার, স্বাস্থ্যকর্মী, নার্সদের সমাজের শত্রুতে পরিণত করে একটা দল তার পলিটিক্যাল এজেন্ডা ফুলফিল করে ভোট ব্যাংকে সংহত করছে। অর্থাৎ হাসপাতালে গিয়ে আমার পেশেন্ট যদি সঙ্গত কারণেও মারা যায়, তো ওই ডাক্তার ব্যাটাই দোষী, ওই নার্স দোষী, ওই স্বাস্থ্যকর্মী দোষী, ওই ঠিক টাইমে অক্সিজেনটা দেয়নি, পিটিয়ে দে। এই যে কালচারটা যারা প্রমোট করলেন তাদের শাস্তি, এটা তৃতীয় জাস্টিস বাংলার মানুষের এক্সপেকটেশন। পেল কি সুপ্রিম কোর্টের রায়?
আমি খুব হতাশ, বিশ্বাস করুন। আলটিমেটলি কিন্তু ব্যাটনটা চলে যেতেই হবে সিবিআই হাতে এবং তার পাহারায় থাকতেই হবে নাগরিক সমাজকে। সুপ্রিম কোর্টের প্রতি আস্থা রেখেই বলছি যে আলটিমেটলি কিন্তু সিবিআইয়ের কাছে দাবিটা আদায় করে নিতে হবে নাগরিক সমাজকে। পারবে কি নাগরিক সমাজ জানি না। আমি আজকের এই প্রতিবেদনের এই পর্বে আমি স্বাগতত্ব মেডিকেল কলেজ, যেহেতু আমি যেখান থেকে প্রতিবেদন পেশ করি 2.5 কিলোমিটার দূরে, সেখানে সেই বিষয়টা সম্বন্ধে একটা রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কীভাবে মিথ্যে কথা বলল ভাবতে পারেন। যে পেশেন্ট মারা গেছে 5 দিন জ্বরের পর, তারা যখন সেই পেশেন্টটিকে যখন হসপিটালে ভর্তি করা হয়েছে, স্টেপটা কী হয়েছে, এমার্জেন্সিতে নিয়ে এসছে, এমার্জেন্সিতে ডাক্তাররা দেখেছেন সঙ্গে সঙ্গে বেডে দিয়েছেন। তারপর সেই বেডে থেকে যখন ক্রিটিক্যাল কন্ডিশন, তখন সেখানে ডাক্তার দেখে তারা বলেছেন ইমিডিয়েটলি আইসিসিউ বেডে দিতে হবে। তখন আইসিসিউ ডিপার্টমেন্ট বলেছে বেড নেই। তো আইসিসিউতে বেড না পাওয়াটা কি ডাক্তারদের অপরাধ? অ্যাডিকুয়েট আইসিসিউ বেড নেই, তাই তিনি পাননি। প্রশ্ন হলো, সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকারের অ্যাপয়েন্টেড আইনজীবী বলছেন কোনো ডাক্তার দেখেনি, কোনো বেড পাওয়া যায়নি, তাই পেশেন্টটি মারা গেছে। ভালো করে খেয়াল করে দেখুন। আর ঠিক সেই দিনেই ওই যে পেশেন্টটি মারা গেছে তার পরিবারের লোক গিয়ে লোকাল থানায় এফআইআর করেছে, যে ডাক্তার এবং নার্সদের সম্বন্ধে এফআইআর করেছে, তাদের অবিচারের শিকার আমাদের পরিবারের কন্যা, এবং সেই জন্যই সে মারা গেছে। মিলছে দুটো? অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকেই আলটিমেটলি প্রমোট করা হচ্ছে এইটাকে, যে ডাক্তাররা দেখেনি, বেড দেয়নি, সেই জন্য পেশেন্টটা মারা গেছে। সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকারের আইনজীবী বলছেন, আর একই কথা পরিবারের লোক থানায় গিয়ে এফআইআর করছে। আমি আপনাদের একটা ছোট্ট বক্তব্য ভিডিও শোনাবো, যে ভিডিওটা একটু ভালো করে খেয়াল করুন। মানে আমি সুপ্রিম কোর্টে শুনানি সেই অংশটুকু আমি আপনাদের শোনাবো, যে অংশে করুণানন্দী জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের আইনজীবী কিছু বলেছেন, ঠিক তারপরেই শুনবেন পুরুষকণ্ঠ। তিনি হচ্ছেন অ্যাডভোকেট রাজ্য সরকারের আইনজীবী। তিনি কিভাবে মিথ্যা কথা বলছেন স্বাগতত্ব মেডিকেল কলেজ নিয়ে, একটু ভালো করে শুনুন, আমি আপনাদের শোনাচ্ছি। Action is not being taken. Two versions are that a patient died because he was not provided bed. It was critical. No doctor attended. No, my lords, these allegations cannot be made, my lord. These are. শুনলেন পুরুষকণ্ঠটি? আমি এটা আরেকবার শোনাবো। বাস্তবতার কি আমি আপনাদের একটু তথ্যটা দিই, তাহলে পরিষ্কার হবে। বেড নাম্বার কততে ভর্তি হয়েছিলেন পেশেন্টটি? 4033A ফিমেল ওয়ার্ড। আমি তথ্য অনুসন্ধান করে বলছি আপনাদের কাছে দায়িত্ব নিয়ে। অথচ অ্যাডভোকেট কি বললেন? রাজ্য সরকারের আইনজীবী সুপ্রিম কোর্টে গিয়ে প্রধান বিচারপতি বেঞ্চের সামনে দাঁড়িয়ে কীভাবে মিথ্যা কথা বললেন আমি বলছি, তো আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি। ফিমেল ওয়ার্ডের 4033A বেডে ভর্তি হয়েছিলেন এই পেশেন্টটি। এমার্জেন্সিতে দেখানোর পর এমার্জেন্সিতে জুনিয়র ডাক্তাররা দেখেছিলেন, দেখে তাকে সঙ্গে সঙ্গে অ্যাডমিশনের ব্যবস্থা করেন। 27 তারিখ 2:29 সময় হসপিটালে আসেন, 3:10 মধ্যে বেডে ভর্তি করা হয়। ডাক্তাররা না দেখলে বেডে ভর্তি হয়, তাও 5 তলায়। এমার্জেন্সি থেকে 5 তলায় নিয়ে গিয়ে ভর্তি করা হয়। ডাক্তাররা দেখেছেন, বলেছেন ক্রিটিক্যাল কন্ডিশন, ইমিডিয়েটলি ভর্তি করতে হবে, খুব কঠিন অবস্থায় এসছে। এবার 3:10 ভর্তি হয়েছে, ডাক্তারের রেকমেন্ডেশন ছাড়া কোনো হসপিটালে ভর্তি হবে? পারা যায়? সম্ভব? আমি যুক্তি লজিককে আসছি। এবার 3:10 পর ডাক্তাররা যখন সিচুয়েশনটা দেখেছেন পেশেন্টের কন্ডিশনটা ক্রিটিক্যাল, তখন ওকে রেফার করেছেন আইসিসিউতে, ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে তাকে রেকমেন্ড করেছেন ডাক্তাররা। আচ্ছা বলুন তো, ডাক্তাররা রেকমেন্ড না করলে আইসিসিউতে কোনো পেশেন্টকে ট্রান্সফার করার কথা কেউ ভাবতে পারে? ডাক্তাররা দেখেছেন, দেখে কন্ডিশন ক্রিটিক্যাল বুঝেছেন, আইসিসিউতে ট্রান্সফার করতে বলেছেন। এইবার আইসিসিউতে বলা হয়েছে আমাদের বেড নেই। আচ্ছা বলুন তো, আইসিসিউতে বেড আছে কি নেই সেটা ডাক্তাররা ডিসিশন নেবে, না অ্যাভেলেবেল বেডের উপর নির্ভর করবে? তার মানে হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার সেভাবে গড়ে তোলেননি আপনারা, যেখানে আইসিসিউতে অ্যাডিকুয়েট বেড প্রয়োজন হলে যাতে পেশেন্ট পায়, আপনারা করেননি। তাহলে এটা স্বাস্থ্য দপ্তরের, স্বাস্থ্য কর্তৃপক্ষের, স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব, ডাক্তারের দায়িত্ব নয় বেড বাড়ানো। ডাক্তারের এমএসবিপি স্বাস্থ্য ভবনকে বলে বেড বাড়ানোর কাজটা করার দায়িত্ব তার। সেইটা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এভাবে মিথ্যা কথা বলেন। আমি তো বলছি বেড নাম্বার 4033A কীভাবে মিথ্যা কথা বলেছেন আমি আরেকবার একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে করুণানন্দী জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস কিছু বলছিলেন, ঠিক তারপরে পুরুষ কণ্ঠটি হচ্ছে রাজ্য সরকারের আইনজীবী
রাকেশ দ্বিবেদী বা কেউ একটা, কপিল সিবাল ছিলেন না গতকাল, একটু মনোযোগ দিয়ে শুনুন, আমি আরেকবার শোনাচ্ছি ভালো করে। Regard, action is not being The two taken. versions are that a patient died because he was not provided bed. He was critical. No doctor attended. No, my lords, these are বুঝলেন? নো ডক্টরস অ্যাটেন্ডেড, দ্য পেশেন্ট ওয়াজ নট প্রোভাইডেড বেড। এইভাবে সুপ্রিম কোর্টে গিয়ে গতকাল রাজ্য সরকার মিথ্যা কথা বলেছেন। সেইখানে রাজ্য সরকারের কড়া শাসানি দরকার ছিল না, এটা আমাকে বারবার ভাবিয়েছে বলে আমি আপনাদের কাছে বলছি। আমি সুপ্রিম কোর্টের প্রতি পূর্ণ মর্যাদা সম্মান রেখেও বলছি যে রাজ্য সরকারের প্রতি কড়া ডিরেকশন দেওয়াটা এসেনশিয়াল ছিল। তবেই তো মানুষ জাস্টিস পেত। মানুষের হতাশা আদালত সম্বন্ধে কেন তৈরি হয়? যখন শেষ পর্যন্ত বিচারটা ঠিকঠাক পায় না। আমি আজকের এই প্রতিবেদন শেষ করার আগে আমি আরও একটা মৌলিক বিষয় আনবো। দেখুন, অনেকগুলো ডিরেকশন ইস্যু করা যেতে পারে, যেখানে পারা যেত। আর.জি. কর মেডিকেল কলেজ হসপিটাল নিয়ে আইনজীবীরাও সেভাবে সোচ্চার হননি। আমি আবার বলছি, বৃন্দা গ্রোভার সম্বন্ধে আমি হতাশ। পেশেন্টের বাড়ির তরফ থেকে তিনি রিপ্রেজেন্ট করেছেন। করুণা নন্দী সেভাবে মূল ইস্যুতে ঢুকতেই পারলেন না। আর ইন্দিরা জয় সিং জুনিয়র ডক্টরসদের আইনজীবী, তিনি অনেকক্ষণ অনেক ব্যাপারে কথা বলেছেন। সোশ্যাল মিডিয়াতে মহিলা মেয়েটির ছবি বেরোচ্ছে, সেই সব নিয়ে অনেক সময় নষ্ট করলেন। কিন্তু মূল ইস্যুটা কেন হারিয়ে গেল? মূল ইস্যুটা হচ্ছে পশ্চিমবঙ্গে ডাক্তারদের গণশত্রুতে পরিণত করে আলটিমেটলি এন্টায়ার স্বাস্থ্য ব্যবস্থায় ডাক্তারদের জীবনহানির জায়গায় নিয়ে যাচ্ছে একটা সরকার, একটা প্রশাসন, একটা রাজনৈতিক দল এবং স্বাস্থ্যকর্মী, নার্সিং স্টাফ সবার জীবন বিপন্ন হচ্ছে। ফলে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে। প্রধান বিচারপতিকে যখন এটা বলতে গেলেন স্বাগতদত্ত মেডিকেল কলেজ হসপিটাল সম্বন্ধে, কোনো একজন আইনজীবী সম্মত করুণানন্দী বলতে গেলেন, তখন আমি শুনলাম, আমি যতটুকু বুঝলাম, সেখানে প্রধান বিচারপতি বললেন, উই আর হিয়ার টু ফোকাস অন আর.জি. কর মেডিকেল কলেজ হসপিটাল, নট অন অল দ্য এসপেক্টস দ্যাট শুড বি looked into by the local state government. That's a law and order issue. আমার প্রশ্নটা একটা অন্য জায়গায়। দেখুন, অপ্রিয় প্রশ্ন আমি কেন বলছি, সেটা হচ্ছে যে ওই ডাক্তাররা ওপিডি সার্ভিস দিচ্ছে কি না সমস্ত হসপিটালে, সেটা নিয়ে প্রধান বিচারপতি অনেকক্ষণ সময় দিলেন, ইন্টারোগেট করলেন, চেপে ধরলেন ইন্দিরা জয় সিংকে, চেপে ধরলেন। আপনাদের জুনিয়র ডাক্তাররা সমস্ত সার্ভিস দিচ্ছেন কি না এটা নিয়ে বারবার প্রধান বিচারপতি প্রশ্ন করলেন। আচ্ছা, সেটা তো শুধু আর.জি. কর নয়, সেটা তো সারা রাজ্যের সমস্ত হসপিটাল নিয়ে সার্বিকভাবে তিনি জিজ্ঞেস করছিলেন এবং চেপে ধরে তার উপর একটা ডিরেক্টিভও ইস্যু করলেন। প্রশ্ন হলো, সেটা সার্বিক ক্ষেত্রে প্রযোজ্য হলো, কিন্তু যখন সাগর দত্ত মেডিকেল কলেজ হসপিটালের এই ধরনের লুম্পেনাইজেশন হলো, আর এতগুলো ঘটনা পর ঘটেছে, ন্যাশনাল মেডিকেল কলেজ, রামপুরহাট, একটার পর একটা ঘটনা ঘটেছে, সেটা ক্ষেত্রে প্রধান বিচারপতি কেন শুধু বললেন যে উই শুড ফোকাস অন এই জাতীয় কিছু বলে, যে আর.জি. কর মেডিকেল কলেজ হসপিটাল এটা নিয়ে বিচারে এসেছি, ওটা একটা ল অ্যান্ড অর্ডার ইস্যু, ওটা স্টেট লুক আফটার করবে। তার মানে আইনজীবীরাও প্রপারলি ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করতে পারেনি এবং প্রধান বিচারপতির বেঞ্চে কোনো কারণেই হোক এই ব্যাপারটাতে ততটা গুরুত্ব দিলেন না, আমি যতটুকু বুঝলাম। দুঃখের, দুর্ভাগ্যের, কষ্টের, যন্ত্রণার এবং অপ্রত্যাশিত। আমি শুধু এইটুকু বলবো, বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধা রেখে প্রধান বিচারপতির এই ডিরেকশনসগুলোকে সম্মান জানিয়ে বলবো, হতাশা বাড়িয়েছে এই রায়। আমি আজকে এইখানে দাঁড়িয়ে এই প্রতিবেদন শেষ করার আগে আমি দুটো কথা বলবো। একটা কথা হচ্ছে, এই সময় দাঁড়িয়ে যদি একটু আমি বলছি, ধরুন সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে না, কলকাতা হাইকোর্টে শুনানি হচ্ছে, সেখানে ধরুন অভিজিৎ গাঙ্গুলি, যিনি আইনজীবী বিচারপতি থেকে পদত্যাগ করে সরাসরি নির্বাচনী রাজনীতিতে হয়ে সাংসদ হয়ে গেছেন, সেই মানুষটা যদি বিচারের দায়িত্বে থাকতেন কি করতেন? একটা ছোট্ট অডিও পেয়েছি, আমার সংবাদ মাধ্যমের সামনে বলেছেন, আমি একবার একটু শোনাবো, আমি কোনো মন্তব্য করবো না, একটু শোনাবো, শুনুন। যেখানে নিরাপত্তা নেই সেখানে মুখ্যমন্ত্রী একজন নারী হিসেবে নেমে পড়েছেন এভিডেন্স ট্যাম্পার করার জন্য, তাকে গ্রেফতার করা উচিত। আজ আমি যদি এই মামলার দায়িত্বে থাকতাম বিচারপতি হিসেবে, আমি প্রথম অর্ডার দিতাম মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করো এবং তাকে জেরা করতে শুরু করো। এটা কে বললেন? প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, যে আমি যদি মামলার দায়িত্বে থাকতাম বিচারপতি হিসেবে তাহলে আমি মুখ্যমন্ত্রীকে জেরা করার জন্য নির্দেশ দিতাম এবং তারপরে অন্যান্য কথাগুলো বললেন। আমি একটা খুব স্পেসিফিক কথা বলি, সিবিআই যখন যে মুখবন্ধ খামে 3বার রিপোর্ট জমা দিয়েছে, সেখানে তো পরিষ্কার প্রভাবশালী
যোগাযোগে উচ্চতর ইনভলভমেন্ট সমস্ত হিন্টসটা দিয়েছে। কিন্তু শিয়ালদা কোর্টই যদি তারা দিতে পারে, নিশ্চিতভাবে সুপ্রিম কোর্টে দিয়েছে। টালা থানায় বসে এভিডেন্স অল্টার করার মতো অভিযোগ জানিয়েছেন, তার মানে টালা থানা ওসি একা ইনভলভ নয়, বিনীত গোয়েলও ইনভলভ বা ডিসি নর্থও ইনভলভ। তাই সুপ্রিম কোর্ট কেন নির্দেশ দিল না, পরিষ্কারভাবে বলল না, কোনো কিছু সিবিআই রিপোর্ট সম্বন্ধে উল্লেখ না করে হায়ারার্কিতে যাকে যাকে জিজ্ঞাসাবাদ করার ব্যাপারে সিবিআইকে আমরা এই মুহূর্তে নির্দেশ দিচ্ছি, যদি মনে করেন যে হায়ারার্কিতে জিজ্ঞাসাবাদ দরকার, প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করুন। দিস ইজ দ্য অর্ডার অফ দ্য সুপ্রিম কোর্ট। বলতে পারতেন না? আমার এই প্রশ্নটা মনে দেখা দিয়েছে, তাই আমি বলছি যে সুপ্রিম কোর্ট সেই নির্দেশটা দিতে পারলো না। কেন দিল না আমি জানি না, আমি খুব হতাশ। আমি শুধু শেষ করব এই কথাটা বলে যে শেষ পর্যন্ত কিন্তু যারা রাত জাগছেন নাগরিক সমাজ, বৃহত্তর নাগরিক সমাজ, সেই নাগরিক সমাজের হাতেই কিন্তু ব্যাটনটা এসে পড়ল। দিল্লির দিকে তাকিয়ে খুব বেশি লাভ নেই। শুনবো, মনিটরিং হচ্ছে সুপ্রিম কোর্টে, সেটা আমরা জানবো, লাইভ স্ট্রিমিং দেখবো। আর লাইভ স্ট্রিমিং দেখারও খুব আগ্রহটা কমে গেল। তার কারণ বিশ্বাস করুন, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে, শুধু এইটুকু বলছি। আর আমি বলছি শেষ পর্যন্ত সিবিআইয়ের উপর একটু ভরসা করতে হবে, সিবিআইয়ের উপর প্রেশার ক্রিয়েট করতে হবে, বলতে হবে ইউ হ্যাভ টু অ্যাক্ট। মানুষের শেষ ভরসা যে এজেন্সিটা তদন্ত করছে। আমি এই প্রসঙ্গে একটা ছোট্ট অডিও দিয়ে শেষ করব, যেটা আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে একটি সরাসরি এতে টেলিভিশন টক শোতে বসে বলেছিলেন সিবিআই সম্বন্ধে। একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, এটা দিয়ে শেষ করব, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে সিবিআই অন্য রাজ্যে অনেকগুলো ব্রেক থ্রু করেছে, এটা সিবিআইকেই করতে হবে। আর এই সিবিআইকে যদি এই ব্রেক থ্রু করতে হয়, সেটা আমার মত, নাগরিক সমাজের আন্দোলনটাকে বৃহত্তর আন্দোলনের দিকে নিয়ে যেতে হবে, যাতে সিবিআইয়ের দরজায় খটখট করে শেষ পর্যন্ত রায়টাকে বার করে তদন্তের শেষ গতি প্রকৃতিটাকে এনশিওর করা যায়। আমাদের তো আর কিছু নেই, আমরা সব কিছুতেই শেষ পর্যন্ত হতাশ হয়ে পড়ছি। বিক্রম বন্দ্যোপাধ্যায় খুব সুন্দর সাম আপ করেছেন, আমি একটুখানি শোনাবো, একটু শুনুন। আগের ডেটের হিয়ারিংয়ে যখন হিয়ারিং চলছিল তখনও জজ সাহেবরা খুব স্যাটিসফাইড ছিলেন। আপনাদের হয়তো মনে থাকবে এবং লাইভ স্ট্রিমিংয়ে দেখে থাকবেন যে তিনজন জাস্টিসে, বিশেষ করে জাস্টিস পার্দিওয়ালা, তিনি যখন ওই পোস্টমর্টম রিপোর্টটা দেখাচ্ছিলেন, তিনি একটা জিনিস ইন্ডিকেট করছিলেন। কি ছিল ওই পোস্টমর্টম রিপোর্টের মধ্যে সেটা আমি প্রকাশ্যে বলতে পারবো না, যেহেতু ইনভেস্টিগেশন চলছে, কিন্তু তিনি একটা জিনিস ইন্ডিকেট করছিলেন, হাইলাইটেড পার্ট, এবং সেটা তিনি পেন্সিলে হাইলাইট করে দেখিয়েছিলেন। সেইখানে কিন্তু এটা স্পষ্টত বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে আফটার দ্য ইনসিডেন্ট অকার্ড, পুরো একটা লম্বা সময় ধরে প্লেস অফ অকারেন্স পুরো জিনিসটাকে ডিস্ট্রয় করে দিয়ে জিনিসটাকে হাইড করে দেওয়া। সেখান থেকে সিবিআই চ্যালেঞ্জটা নিয়েছে, এবং পশ্চিমবাংলায় যদি সিবিআই এই তদন্তটা সঠিকভাবে করতে পারে, আমি মনে করব সিবিআই তাদের পুরনো জায়গায় ডেফিনেটলি ফিরে যাবে। কারণ পশ্চিমবাংলার বাইরে তারা অনেক বড় বড় তদন্ত করে অনেক বড় বড় ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিদের তারা অ্যারেস্ট করেছে, এবং অ্যারেস্ট শুধু না, কনভিকশন হয়েছে। বিক্রম বন্দ্যোপাধ্যায় দিয়ে শেষ করলাম। ভরসার জায়গা, বিশ্বাসের জায়গা শেষ পর্যন্ত আমাদের সিবিআইয়ের কাছ থেকেই আদায় করে নিতে হবে। দ্যাট ইজ দ্য ফেট অফ বেঙ্গল। অভাগা বাঙালির শেষ পর্যন্ত শেষ ভরসা নাগরিক সমাজ, এবং অবশ্যই শেষ পর্যন্ত সিবিআইকে দিয়েই সেটা নাগরিক সমাজকেই বার করে আনতে হবে।